আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হাই ভোল্টেজের তার ছিঁড়ে পড়ায় চাঞ্চল্য, 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ। ডুয়ার্সের বনসাই আখড়া, যেখানে পালোয়ান নেই কিন্তু আছে প্রকৃতির ক্ষুদ্র অথচ বিস্ময়কর রূপ। এবার আসছে বিস্তারিত সংবাদে। 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ, হাই ভোল্টেজের তার ছিঁড়ে পড়ায় চাঞ্চল্য। জলপাইগুড়ির ব্যস্ততম 31 নম্বর জাতীয় সড়ক প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে পড়ে। তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকা জুড়ে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, একটি বৈদ্যুতিক টাওয়ার থেকে হাই ভোল্টেজের তার আচমকায় ছিঁড়ে জাতীয় সড়কের ওপর পড়ে যায়। বর্তমানে সেই তার এখনও রাস্তায় পড়ে রয়েছে, ফলে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদিও এখনও পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় ও বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছে। তবে তার অপসারণ না হওয়া পর্যন্ত নিরাপত্তার স্বার্থে ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর জেরে শিলিগুড়ি ময়নাগুড়ি যাতায়াতকারী এই গুরুত্বপূর্ণ হাই রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টাখানেক ধরে রাস্তায় আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন অসংখ্য সাধারণ মানুষ ও নিত্যযাত্রী। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে সরব হয়েছেন পথচলতি মানুষজন। হাই টেনশন লাইনে তার ছিল, তারটা ছিঁড়ে পড়ে গেছে 11,000 তারের উপরে, দুটো হাইওয়ে দুটো রাস্তার উপর দিয়ে পড়েছে। এই জন্যই যানজটটা হয়েছে। মানে কি মনে হচ্ছে এটা যে দুর্ঘটনা হতে পারত? হ্যাঁ, দুর্ঘটনা তো এখনো হওয়ার চান্স আছে, এখনো লাইন ফায়ারিং করতেছে। বিদ্যুৎ দপ্তর বা পুলিশ সব বলা হচ্ছে, ফায়ার ব্রিগেড আসতেছে, থানাকে জানানো হচ্ছে, পুলিশ অথবা যে হারে পুলিশ আসতেছে। মানে এখনো আসেনি? না, আসছে, রওনা হয়েছে। মানে কি কি অবস্থাটা এখন বর্তমানে? অবস্থা তো ভয়ানক অবস্থায় আছে, ফায়ারিং হচ্ছে। মানে একটা দুর্ঘটনা তো ঘটতেই পারে, এখনো চান্স আছে। হ্যাঁ বলুন, যে এই রাস্তার ওপরে হাই টেনশন লাইন দেখান পড়ে আছে 8 ঘন্টা। জলপাইগুড়ি জেলা মাত্র 5-6 কিলোমিটার। এদিকে ময়নাগুড়ি, না আছে পুলিশ, না আছে এসডিও, না আছে দমকল, গাতারে গাতারে লোক দাঁড়িয়ে আছে। একদম দায়িত্ব জ্ঞানহীন প্রশাসন, অন্তত পক্ষে জলপাইগুড়ির এবং ময়নাগুড়ি। আমি এখানে দাঁড়িয়ে আছি, এই তারটা পড়ার পর থেকে এখনো পর্যন্ত দমকল নেই, এখনো পর্যন্ত কোনো টপ অফিসিয়ালস নাই পুলিশের। একটা দেখুন হাই টেনশনে তার পড়ে আছে, গাতারে গাতারে লোক পড়ে আছে। এই হচ্ছে প্রশাসন, একটাও লোক নেই। ওইদিকে ময়নাগুড়ি, এখান থেকে 10-12 কিলোমিটার, এখানে 6-7 কিলোমিটারের মধ্যে জলপাইগুড়ি। ডিএম থাকে এখানে, ডিভিশনাল ডিআইজি থাকে এখানে, একটা কমিশনার উত্তরবঙ্গের থাকে। আপনি দেখুন, কেউ এসে পৌঁছায়নি। আমরা জানো দায়িত্ব জ্ঞানহীন, একদম অভিভাবকহীন। এখানে দেখুন কত, দেখান লোককে, দেখেন কত লোক। আমরা কতক্ষণ হলো দেখুন, কতক্ষণ, প্রায় 8 ঘন্টা। পুলিশ তো ওই সাধারণ পুলিশ থেকে লাভ কোথায়? প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার পুলিশ নেই। যে যজন পুলিশ দাঁড়িয়ে আছে, সাধারণ পুলিশ, এইভাবে কত লোক দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এখানে কত লোকের দায়িত্ব, গাড়ি ট্রেন ধরার লোক দায়িত্ব আছে, কেউ নেই। আমরা প্রশাসনের লোককে খুঁজছিলাম, পাচ্ছি না, কোনো প্রশাসনের লোক নেই। ফের বুনো শুয়োরের হামলার ঘটনা ঘটল। বুধবার বিকেলে নাগরাকাটা ব্লকের হিলা চা বাগানে ছাগল আনতে গিয়ে বুনো শুয়োরের আক্রমণে গুরুতর আহত এক কিশোর। ঘটনায় গোটা চা বাগানে ব্যাপক আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, এদিন বিকেলে চা বাগানের 5 নম্বর লাইনের বাসিন্দা বুদ্ধদেব ওরাও 18 বছর বয়সী ওই কিশোর চা বাগানের 5 নম্বর সেকশনের কাছে জমিতে ছাগল আনতে যায়। সেই সময় ঝোপের মধ্যে লুকিয়ে থাকা বুনো শুয়োর অতর্কিতে তাকে আক্রমণ করে। ওই কিশোর শুয়োর দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রমাগত বুনো শুয়োরটি তাকে আক্রমণ করতে থাকে। কিশোরের কোমরে আর উরুতে গুরুতর আঘাত এবং ক্ষতবিক্ষত চূর্ণ হয়ে গিয়েছে। তার আর্তনাদ চিৎকারে চারপাশের লোকজন ছুটে এলে শুয়োরটি পালিয়ে যায়। এরপরেও বুদ্ধদেবকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে চলে আসে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। সেখানেই তার প্রাথমিক চিকিৎসার পর বিকেলে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। বর্তমানে সেখানেই কিশোর চিকিৎসাধীন। আজকে হঠাৎ আধা ঘন্টা আগে, মোটামুটি আধা ঘন্টা
ওই 30-40 মিনিট হচ্ছে আর কি। আমার হিল্লা থেকে একটা ফোন আসে একটা দাদার, যে হিল্লা চা বাগানে, লোয়ার হিল্লা চা বাগানে একটা ছেলেকে ওয়াইল্ড বোর মানে জঙ্গলি শুয়োর আর কি অ্যাটাক করেছিল। ও কি করতে গেছিল? ওই ছেলেটা ওখানে বাগানের পাশে, যেটা 5A কম্পার্টমেন্ট আছে বাগানের, ওখানে ছাগল চড়াইতে গেছিলো। পাশে একটা শুয়োর ছিল একটা ঝোপের মধ্যে, ওখান থেকে এসে মানে হঠাৎ করেছে, অ্যাটাক করেছে, প্রচুর মানে ইনজুরি হয়েছে ছেলেটা। একে রেফার করা হয়েছে? একে যে এখন ডাক্তারবাবু মানে চিকিৎসা করে তারপরে রেফার করতেছে এখন। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কে সরকারি বাসের পেছনে বাইকের ধাক্কা, গুরুতর আহত বাইকের 2 আরোহী। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বলাইগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রাই 2 জনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 2 বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় জাতীয় সড়কে বেশ কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ঘন্টাখানেক মতো হতে চলো আর কি। একটা স্টেট বাস আসতেছিল শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি মুখী ছিল। তো এখানটা হয়তো প্যাসেঞ্জার নামাবে বা প্যাসেঞ্জার উঠাবে বলে এখানটা এমনভাবে ব্রেক করছিল, পিছন থেকে একটা বাইক আসছিল, সে এসে পিছনে মারছিল। মারার পরে তো দুজনের অবস্থা আশঙ্কাজনক হিসাবে ওদেরকে হসপিটালে পাঠানো হলো আর কি। না, এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। এটা দোষটা যেটা দেখা যাচ্ছে হয়তো যে স্টেট বাস ও যে হিসেবে ব্রেকটা করছিল এখানকার, যেটা আমি শুনলাম আর কি, এমন ভাবে ব্রেক করছে সে পিছন থেকে আসা যে বাইকটি ও বুঝতে পারেনি হয়তো যে এইভাবে গাড়িটা ব্রেক করবে, তারপরে পিছনে লেগে গেছে। একজন তো প্রায় অবস্থা খুবই খারাপ। 2 জন ছিল বাইকের মধ্যে। নাম পরিচয় এখন পর্যন্ত কিছু জানা যায়নি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উত্তরবঙ্গের রেলপথ। 13248 আপ ক্যাপিটাল এক্সপ্রেস চালানোর সময় লোকো পাইলট সঞ্জিত সরকার এবং সহকারী লোকো পাইলট অলোক কুমার সিং চালসা নাগরাকাটা স্টেশনের মাঝামাঝি কিলোমিটার 71/6.7 এলাকায় রেল লাইনের ওপরে হাতির একটি পালকে দেখতে পান। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন চালকদ্বয়। ট্রেন থামিয়ে হাতির পালকে নিরাপদে রেল লাইন পার করার সুযোগ করে দেওয়া হয়। কিছু সময়ের মধ্যেই সমস্ত হাতি নিরাপদে জঙ্গলমুখী হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেল সূত্রে জানা গিয়েছে, লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটের তৎপরতা আর দায়িত্বশীলতার কারণেই সম্ভাব্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আর এই ঘটনায় একদিকে যেমন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, তেমনি বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রে মানবিক দৃষ্টান্ত স্থাপন করল উত্তর পূর্ব সীমান্ত রেল। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে 11 নম্বর ওয়ার্ডের দুলাল দিঘির সম্পূর্ণ সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠিত হয়ে গেল। বৃহস্পতিবার এই উপলক্ষে এলাকায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়, যেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান এছাড়াও অন্যান্য কাউন্সিলররা। চেয়ারম্যান এদিন নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করলেন। তিনি জানান, প্রকল্পের কাজে মোট ব্যয় ধার্য করা হয়েছে 86,39,950 টাকা। পাশাপাশি প্রকল্পের আনুষঙ্গিক অতিরিক্ত ব্যয় পুরসভা বহন করবে। সৌন্দর্যায়নের মাধ্যমে দুলাল দিঘি এলাকাকে আরো আকর্ষণীয় আর বাসিন্দাদের উপযোগী করে তোলাই পুরসভার লক্ষ্য। জলপাইগুড়ি পৌরসভার এটা একটা ঐতিহাসিক উদ্যোগ। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আশীর্বাদে দুলাল দিঘির আজকের কথিত আছে যে আমাদের জলপাইগুড়ি জেলার প্রাণ তিস্তা নদীর কন্যার নাম দুলালী এবং তার থেকে এর নাম দুলাল দিঘি। এটা 11 নম্বর ওয়ার্ডের আদরপাড়ায় এটা অবস্থিত। দেখতে পাচ্ছেন বেশ বড় দিঘি। এটাকে আমরা 86,39,950 টাকা খরচা করে এটার পার বাঁধানো থেকে শুরু করে পাশে রাস্তা, ড্রেন বার করা, বসার জায়গা, সৌন্দর্যায়ন সবই করতে চলেছে এবং তারপরে লাইটিং যেটা হবে সেটা জলপাইগুড়ি পৌরসভা আলাদা ফেজে করবে। এবং এই কাজটার আজকে শিলান্যাস হয়ে গেল, 7 দিনের মধ্যে হবে। এটা প্রচণ্ড নোংরা ছিল, এটাকে পরিষ্কার হলো। এটা ভাইস চেয়ারম্যান থাকাকালীন এই উদ্যোগটা গ্রহণ করেছিল এবং চেয়ারম্যান হওয়ার পর এটাকে বাস্তবায়িত করা হলো। আজকে আমি একটা কথা বলি, এর আগে হাই স্কুলেরটাও করলাম,
এবং এই 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 আমরুট 2.0 প্রকল্পে এই যে 86,39,950 টাকা, তার মধ্যে কিন্তু আপনার 66% টাকা দিচ্ছে রাজ্য সরকার, 33% কেন্দ্রীয় সরকার, এবং তার সাথে আরও কিছু পরিকাঠামোগত যে খরচা থাকবে সেগুলো করবে জলপাইগুড়ি পৌরসভা। এটা আজকে ঐতিহাসিক দিন। আজকের এই 18ই ডিসেম্বর এই দুলাল দিঘি এর আগে একবার সংস্কার করার চেষ্টা হয়েছিল বামফ্রন্ট আমলে, কিন্তু কোনো কাজে হয়নি। কিন্তু এবার পূর্ণাঙ্গভাবে আমরা চেষ্টা করব আগামী 7-8 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে দুলাল দিঘিকে একদম নতুন করে সাজিয়ে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আগামী 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, আর গোটা বাঙালির কাছে বড়দিন। হাতে গোনা মাত্র কয়েকদিন, তার আগে 25শে ডিসেম্বরের রকমারি জিনিস সাজিয়ে ব্যবসা শুরু করে দিয়েছেন বিক্রেতারা। 25শে ডিসেম্বর উপলক্ষে জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের এক অন্যরকম আবেগ প্রতিবার ভেসে আসে। এই দিন বিভিন্ন জিনিসপত্রের মধ্যে টুপি, সান্টাক্লজ এছাড়াও নানা জিনিসপত্র বাজারে বিক্রি হয়। তাই এই সব জিনিসপত্র সাজিয়ে দোকানে ব্যবসা শুরু হয়ে গিয়েছে। তবে এখনো তেমনভাবে জলপাইগুড়ি শহরের ব্যবসা জমে ওঠেনি। শুরু হয়ে গিয়েছে বিভিন্ন চার্চগুলির পরিকাঠামোর উন্নয়নের কাজও, চলছে সাজসজ্জার কাজ। বড়দিনের আগাম শুভেচ্ছা জলপাইগুড়ি শহরবাসীকে জানাই। আমাকে যেভাবে আপনি প্রশ্ন করলেন যে বড়দিন এসে গেছে, হ্যাঁ সত্যি বড়দিনের মাস এটা, আর আমাদের কাজ চলছে খুব দ্রুত গতিতে, কাজ হচ্ছে আমাদের। এবারে প্রোগ্রাম বলতে যেমন আমাদের ক্যারল হয়, 15 তারিখ থেকে যথারীতি ক্যারল আরম্ভ হয়েছে। তারপর 23 তারিখে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, 25 তারিখে যেরকম বড়দিনের উপাসনা হয় বড়দিনের গির্জাটা হবে। আচ্ছা, এবার কোনো সামাজিক কাজ হবে? সামাজিক কাজ বলতে আমরা একটা দিন হয়তো ঠিক করব, তার মধ্যে আমরা সেই অতি দুস্থ, যারা খুবই দুস্থ তাদের কাছে আমরা পৌঁছাবো এবং তাদেরকে শীতের জামা হোক, কাপড় হোক বা ব্ল্যাঙ্কেট হোক, এরকম কিছু উপহার তুলে দেবো তাদের হাতে। অমিত বণিকের রিপোর্ট। ডুয়ার্সের বানারহাট ব্লকের গয়েরকাটায় গড়ে উঠেছে এক অভিনব বনসাই আখড়া, যেখানে পালোয়ান নেই কিন্তু আছে প্রকৃতির ক্ষুদ্র অথচ বিস্ময়কর রূপ। বাচিক শিল্পী কানাইলাল চট্টোপাধ্যায়ের হাতে গড়া এই আখড়ায় দেশ বিদেশের নানা প্রজাতির গাছ বনসাই হয়ে দর্শনার্থীদের মুগ্ধ করছে। যে কোনো বিশাল গাছের ক্ষুদ্র সংস্করণই হলো বনসাই। সেই শিল্পেই কানাই বাবুর দখল চোখে পড়ার মতো। বর্তমানে তার সংগ্রহে 300-রও বেশি প্রজাতির বনসাই। আফ্রিকার মাসাই মারার জঙ্গল থেকে বাওবাব থেকে শুরু করে সুন্দরবনের সুন্দরী, সবই এখানে ক্ষুদ্র রূপে ধরা দেয়। সবথেকে চমকপ্রদ উদাহরণ 40 বছরের বটগাছ, যার উচ্চতা সযত্নে নিখুঁত হাতে ছেঁটে নামানো হয়েছে মাত্র 2 ফুটে। টেবিলের উপরে জায়গা করে নিয়েছে সেই বট। তেঁতুল, খেজুর, বকুল, পাকুড় এমন অসংখ্য গাছ সাজানো রয়েছে বাড়ির উঠোন, ছাদ আর নানা কোণে। এই বনসাই আখড়ার খ্যাতি ছড়িয়েছে দূর দূরান্তে। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য থেকেও মানুষ ভিড় করেন গয়েরকাটায়। খ্যাতনামা সাহিত্যিক সমরেশ মজুমদারও ঘুরে গেছেন এই আখড়ায়। এমনকি শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কেও এখান থেকে বনসাই নিয়ে যাওয়া হয়েছে। কয়েক বছর ধরে ধৈর্য, নিখুঁত হাতের কাজ আর প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা, এই তিনের মেলবন্ধনেই গয়েরকাটার বনসাই আখড়া আজ ডুয়ার্সের এক অনন্য আকর্ষণ। প্রথমেই বলি, আখড়াটা নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন। আমার পালোয়ান হচ্ছে আমার বনসাই। আমি এই আখড়াটা এই জন্য নাম দিয়েছি, এখানে সব বনসাই আমি মেনলি এখানে করি, প্রায় 350 বনসাই আমার কাছে। এবং সেখানে আমার স্থানীয়ভাবে বট, পাকুড়, অশ্বত্থ এই ধরনের গাছ, তেঁতুল, তারপরে সাইকাস, বিভিন্ন আমাদের কমন গাছগুলো, এছাড়া আফ্রিকার মাসাই মারা জঙ্গলের বাহবাব, ব্রাজিলিয়ান রেন ট্রি, সুন্দরবনের সুন্দরী গাছ, কেওয়া গাছ,
এগুলো বিভিন্ন রকম গাছ আমি করি, এটা আমার হবি, একটা প্যাশন আর কি। যে বিভিন্ন রকম গাছ, প্রায় 250 ধরনের গাছ আমার কাছে, প্রায় 350 বনসাই। এটা আমার ভালো লাগে, আমি করি। এটা একটা আমার কাছে মানে অবসর যাপনের একটা আদর্শ জিনিস হচ্ছে বনসাই। আর প্রকৃতিকে নিয়ে একদম সবসময় সবুজ আমার সাথে আছে, আমার প্রিয় সাথী হচ্ছে বনসাই। ভাবনা কিভাবে এলো, বা এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার? আমার ভাবনাটা এসে বনসাই ছোটবেলায় শুনেছি, কোনোদিন দেখিনি। প্রথম দেখলাম আমাদের গয়াকাটার চা বাগানের এক ডাক্তারবাবু ছিলেন, ওনার বাড়িতে, এবং উনি খুব নামকরা গাছপালা করার ক্ষেত্রে ছিল আমাদের ডুয়ার্সের। তো ওনার বাড়িতে প্রথম বনসাই দেখি। তারপরে আমি কোচবিহার রাসমেলায়, বিরাট মেলা হয়, সেখানে বনসাই দেখি। এবং তারপরে আমি 83 থেকে আমি বনসাই শুরু করি বট গাছ দিয়ে। তখন আপনার বয়স কত ছিল? আমি 18 বছর বয়স থেকে আমি শুরু করি। আমার যখন 18 বছর বয়স, আমি 12 ক্লাস ফাইনাল দিই মার্চের 1983। তারপর থেকে আমি বনসাই শুরু করি, এবং এখন আমার কাছে প্রায় 350 বনসাই। প্রচুর মানুষ। আপনি এগুলো ব্যবসায়িকভাবে বিক্রি করেন কি? আমি ব্যবসায়িকভাবে তেমন ভাবে ঠিক করি না, তবে বেঙ্গল সাফারি আমাদের নর্থ বেঙ্গলের, সেখানে ওদের রেঞ্জ অফিসার এসে আমার কাছ থেকে কিছু বনসাই কিনে নিয়ে গেছেন, ওখানে আছে। আরও আগামীতে নেওয়ার কথা ছিল, যাক পরবর্তীতে সেটা হয়নি। আর কিছু কিছু এখন আমি বনসাই বিক্রি করি, কারণ গাছ তৈরি করতেও প্রচুর টাকা পয়সা লাগে। অনেকে জন্মদিনে কাউকে গিফট দেবার ক্ষেত্রে অনেকেই নিয়ে যাচ্ছে বনসাই। বনসাই এখন খুব পপুলার হয়েছে মানুষের। আমি এখানে এসেছিলাম 30 বছর আগে একবার, তারপরে আর আসার ঠিক সুযোগ হয়ে ওঠেনি। এটা আমার শ্বশুর বাড়ি। তো কানাই চ্যাটার্জি আপনাদের যে তো এটা ছোটবেলা থেকেই শখ, কিন্তু এখন যে আমি এসে কালেকশন দেখছি, এক একটা গাছ 40 বছর 45 বছর পুরনো। এখানে আমি গ্রেপ ভাইনের, যেটা গার্লিকের মতন, ওর দেখলাম পাতা, মানে পাতার মধ্যেই এত সুন্দর গন্ধ, এই গাছ আমরা জীবনে শুনিও নি। আর ফাইকাসের প্রচুর ভ্যারাইটি আছে। আর এই যে কনসেপ্টগুলো, জাপানিজ কনসেপ্টে যেভাবে তৈরি করেছে পুরো ব্যাপারটা, তো এটা মানে নেচারের সাথে গডকে মিলিয়ে পুরো যে কনসেপ্টটা, ওটা আমাদের খুব সুন্দর লাগলো। একটা ইউনিক কনসেপ্ট শিখলাম। আর এখানে এমনিতেই হাওয়ার কোয়ালিটি এত ভালো। আমরা দিল্লি থেকে এসেছি, কোথায় ওখানে 700, আর এখানে 100 AQI। তো আমাদের এমনিতেই মনও খুব ভালো হয়ে যাচ্ছে, এখানে শরীরও ভালো। আর এইসব দেখে তো মানে আমার এই বন্ধু যার সাথে আপনি এক্ষুনি কথা বললেন, ও স্পেশালি মানে এসে ওপর নিচে সব ঘুরে ঘুরে ওরা দেখলো এতক্ষণ ধরে। আর মোটামুটি এখন কানুর কাছে 750-এর উপরে বনসাই আছে, যেগুলোকে একেবারেও নিজের বাচ্চার মতন মানুষ করেছে, একেবারে হাতে করে। শীতের সকালে খেলাধুলার আনন্দে মেতে উঠল সোনাউল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। বৃহস্পতিবার জলপাইগুড়ির JIMA ক্লাবের মাঠে খেলা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। এদিন মোট 21টি ইভেন্টে বিদ্যালয়ে প্রায় 350 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। জাতীয় পতাকা এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলন, প্রতিযোগীদের শপথ গ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করলেন ক্রীড়াবিদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সজ্জিতানন্দ ঘোষ। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক ডালিম রায়। ক্রীড়া প্রতিযোগিতায় ছিল 100, 200, 75 মিটার দৌড়, আলু কুড়োনো দৌড়, লং জাম্প, হাই জাম্প, এছাড়াও অন্যান্য ইভেন্টস। পাশাপাশি শিক্ষক শিক্ষিকা আর অভিভাবক অভিভাবিকাদের জন্য বিশেষ ইভেন্টের আয়োজন হয়, যা বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। প্রতিযোগিতার শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল কংসবণিক জানান, এদিন হিট এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। সোনাউল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ক্রীড়া অনুষ্ঠান 2025 আমরা জলপাইগুড়ি JYM এর মাঠে অনুষ্ঠান করছি। এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। তার সাথে আমাদের এখানে 100 মিটার, 200 মিটার বিভিন্ন ইভেন্টস যেগুলো আছে, 75 মিটার, পটেটো রেস, এছাড়া লং জাম্প, হাই জাম্প, জিমনাস্টিক, যোগা, যা যা একটা প্রাথমিক বিভাগের ক্রীড়া অনুষ্ঠানে হয়ে থাকে। বল থ্রোয়িং, মোট এখানে 21টি ইভেন্ট হচ্ছে। গার্জিয়ানসদের দৌড় আছে, ভলেন্টিয়ার্সদের দৌড়, সব মিলিয়ে 21টি ইভেন্ট হচ্ছে। আজকেই ট্রায়াল এবং আজকেই আমরা ফাইনাল করছি, আজকেই পুরস্কার বিতরণী। তার সাথে এটাও জানিয়ে রাখি, আমরা আজকের দিনে দাঁড়িয়ে দুজন বিশিষ্ট ক্রীড়াবিদ, একজন সুদীপ ব্যানার্জি, ইন্টারন্যাশনাল অ্যাথলিট জলপাইগুড়ি এবং সোনাউল্লাহর কৃতি প্রাক্তনী, তাকে আমরা মাঠে পেয়েছিলাম, তাকে আমরা সংবর্ধনা দিয়েছি। তার পাশাপাশি আমরা আরেকজনকে সংবর্ধনা দিচ্ছি, সুদীপ চন্দ, জলপাইগুড়ির গর্ব ক্রিকেটার হিসাবে রঞ্জি খেলেছেন।
তাকেও আমরা সংবর্ধনা দিব। তার পাশাপাশি আমরা পাচ্ছি বিভিন্ন বিশিষ্ট শিক্ষকদের, উপস্থিত হবেন বিভিন্ন আধিকারিকরা, সব মিলিয়ে আজকে ক্রীড়া অনুষ্ঠান জমজমাট। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। একের পর এক দেশের জন্য পুরস্কার আনার পরও আজও নেই কোনো সরকারি সাহায্য, আবারও ঝুলিতে সাফল্য, নেই কোনো সরকারি সাহায্য। ওয়েস্ট বেঙ্গল সিনিয়র স্টেট পাওয়ার লিফটিং কম্পিটিশনে উইমেন 69 কেজি বিভাগে জলপাইগুড়ির হয়ে প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অধিকার শুভার্থী মাহাতো এবং জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে সে। বহুবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে এবং শুভাতি 3 বার ন্যাশনাল রেকর্ড করতে পেরেছে। তার আরও কৃতিত্ব 2023 সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক বেঞ্চ প্রেস প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করে দেশের জন্য রৌপ্য পদক এবং তাম্র পদক অর্জন, যা অনুষ্ঠিত হয়েছিল সাউথ আফ্রিকাতে। এটা হাওড়ায় আন্দুলে অনুষ্ঠিত হয়েছিল। সেখানটায় হচ্ছে আপনার স্টেট এবং ইস্টার্ন ইন্ডিয়া দুটো কম্পিটিশন হয়েছিল এবং আমি সিনিয়র স্টেট গেমসে পার্টিসিপেট করি এবং সেখানে 69 ক্যাটাগরি ওমেনে ওভারঅল পাওয়ার লিফটিং এবং গোল্ড মেডেল পেয়েছি। এই যে এরপরে কি লক্ষ্য রয়েছে? এরপরে এই স্টেটে যেহেতু আমি গোল্ড পেয়েছি, এখান থেকে ন্যাশনাল সিলেকশন আছে। আগামী মার্চ মাসে কর্ণাটকে অনুষ্ঠিত হবে সিনিয়র ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। তো আমি ওখানে যোগ্যতা অর্জন করেছি এবার এবং ওখানে পার্টিসিপেট করে এবং ভালো চেষ্টা করবো পারফরমেন্স করার। এই যে বিভিন্ন জায়গাতে পারফরমেন্স করে জলপাইগুড়ির জন্য ভালো উপহার আনছো, তো এবার আগামীতে দিনে আর কি করার লক্ষ্য বা কর্মক্ষেত্রে যাওয়ার বা কিছু সেক্ষেত্রে? এর আগেও আমি 2023-এ ওয়ার্ল্ড খেলে এসেছি, ওয়ার্ল্ড বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ, সেখানে সাউথ আফ্রিকাতে হয়েছিল এবং দেশের হয়ে সিলভার মেডেল পেয়েছি। তো এইভাবে খেলে যাচ্ছি। আগামীতে আরও ন্যাশনালগুলো থাকবে, সেখানে কম্পিটিশন করব এবং জবের ক্ষেত্রে বলতে চেষ্টা করে যাচ্ছি। যদি কেউ এগিয়ে আসে গভর্নমেন্টের তরফ থেকে তাহলে ভীষণ ভালো হয়, কারণ এই গেমটার ওপর প্রচুর খরচার ব্যাপার আছে। আর কেউ যদি স্পন্সরও করেন তাহলে খুব ভালো হয়, যাতে আমি আগামীতে আরও চালিয়ে যেতে পারবো এবং আরও ভালো হয়তো রেজাল্ট করতে পারবো। অনেকটাই খুশি, আমি চাই এইভাবেই খেলে যাকো আর কি। কর্মক্ষেত্রে বা যাওয়ার ক্ষেত্রে? কর্মক্ষেত্রের বলতে এখন অবধি তো কোনো চাকরির সুযোগ হয় নাই। যদি সরকার থেকে কোনো চাকরির ব্যবস্থা হয়ে যায় খুব ভালো হয়, যেহেতু ও ইন্টারন্যাশনাল খেলে এসছে, ভারতের হয়ে খেলছে, ভারতের হয়ে ও মানে ব্রোঞ্জ পদক এনেছে আর আপনার তামার পদকও এনেছে। যেহেতু দুটো পদক এনেছে ও, সেই এতে বলবো যে যে মেয়ে ভারতের হয়ে খেলছে তার দিকে একটু যদি সরকার একটু দৃষ্টি করেন খুব ভালো হয়। বিভিন্ন জায়গায় তো দেখা যায়, বিশেষ করে অন্যান্য জেলা বা ইয়েতে, হ্যাঁ ও দেশের জন্য খেললেই অন্তপক্ষে চাকরির একটা সুযোগ থাকে সরকারি। এখনো ওর হয়নি, ও পায়নি সেই সুযোগটা, ওর আসেনি এখনো। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হাই ভোল্টেজের তার ছিঁড়ে পড়ায় চাঞ্চল্য, 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ। ডুয়ার্সের বনসাই আখড়া, যেখানে পালোয়ান নেই কিন্তু আছে প্রকৃতির ক্ষুদ্র অথচ বিস্ময়কর রূপ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।